হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ভিডিও। তো চলো শুরু করা যাক। কিছুদিন আগে আমি গেছিলাম নিউ টাউনে। তো তার জন্য আমি ফার্স্টে এয়ারপোর্ট থেকে সাপুরজিগামী বাসে উঠে পড়েছিলাম। তো কারিগরি ভবন স্টপেজে নেমেছিলাম। সেই স্টপেজ বললেই চার মাথার মোড়ে নামিয়ে দিয়েছিল বাসটা। আমাকে রাস্তা ক্রস করে যেতে হয়েছিল কারিগরি ভবনের সামনে। কারিগরি ভবনের সামনে গিয়ে কারিগরি ভবনকে ডান হাতে রেখে সেখান থেকে একটু এগোলে একটা বাজার পড়বে। সেই বাজারের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে। সেই রাস্তা দিয়ে এগোলেই তোমরা দেখতে পাচ্ছ আজকের গন্তব্যস্থল নিউ টাউনের জগন্নাথ মন্দির। নিউ টাউনের জগন্নাথ মন্দির গন্তব্যস্থল আমি বললাম ঠিকই, কিন্তু আপনারা অলরেডি থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছেন যে আমি দুটো মন্দির এর কথা বলেছি সেখানে, কিন্তু আজকে আপনাদের আমি 4টে মন্দির দর্শন করাবো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ওই একই চত্বরে রয়েছে চারটে মন্দির। সেই সবকটা মন্দিরই আজকে দর্শন করাবো আপনাদের। তো স্কিপ না করে চলুন ভিডিওটা পুরো দেখা যাক। তো এটা হলো জগন্নাথ মন্দিরের ভেতরে মেন গেট দিয়ে ঢোকার পরে এই পুরো প্রাঙ্গণটা জগন্নাথ মন্দিরেরই প্রাঙ্গণ। এবং এই মন্দির আমি যখন গেছিলাম বিকেল ছিল, তখনও আলো জ্বালানো হয়নি। আলো জ্বালানোর পরে মন্দিরটাকে আরও অপূর্ব দেখতে লাগে, সেটাও আমি আপনাদেরকে পরে দেখাবো একদম শেষে, যখন সন্ধেবেলায় আমি আবার ঢুকবো মন্দিরে। আর তখনই ওই সামনের যে ফোয়ারাটা ছিল ওই ফোয়ারাটা শুরু হয়। মন্দিরটা তো এক কথায় অপূর্ব বললেও কম বলা হবে, এবং তার থেকেও বেশি সুন্দর হচ্ছে মন্দিরের গায়ে এত সুন্দর ডিটেলিং। এই ডিটেলিংগুলো এত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমি খুব কম মন্দিরেই এত সুন্দর নিখুঁত ডিটেলিং দেখতে পেয়েছি এখনো পর্যন্ত। মন্দিরের চূড়ায় প্রথমে আপনারা দেখতে পাবেন সমুদ্র মন্থনের দৃশ্য। সমুদ্র মন্থনে যে বাসুকী নাগকে মন্থন করে অমৃত কুম্ভ তুলছিলেন দেবতা এবং অসুররা, সেই দৃশ্য দেখতে পাবেন। আর বাসুকী নাগের ঠিক উপরে বিষ্ণুরূপে জগন্নাথ রূপে রয়েছেন বিষ্ণুদেব, এবং বাসুকী নাগের নিচে শিব রয়েছেন। শিব যে বিষ পান করেছিলেন নীলকণ্ঠ রূপে, বিষ পান করার পর তার যে বিষের জ্বলনে তিনি দগ্ধ হয়ে যাচ্ছিলেন, তখন পার্বতী মা তারারূপে তার বিষ যে তাড়ন করেছিলেন সেই দৃশ্যটা ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের গায়ে। মন্দিরের দুপাশেই দুটো গম্বুজাকৃতির যে স্তম্ভ করা হয়েছে, সেখানে বিষ্ণুর দশাবতারের প্রত্যেকটি চিত্ররূপ ফুটিয়ে তোলা হয়েছে। এটা হলো মন্দিরের ডান পাশটা। ডান পাশের দেওয়ালে দুটি, নিচের দিকে রয়েছে দুটি বিষ্ণুর মূর্তি, এবং তার উপরের দিকে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন বিষ্ণুর 3টে অবতার রয়েছে এই সাইডটায়: কৃষ্ণ অবতার, নৃসিংহ অবতার এবং মৎস্য অবতার। মন্দিরে সিঁড়ি দিয়ে ওঠার সময় ডান দিকের দেওয়ালের উপরের দিকে রয়েছে বিষ্ণুর বামন অবতার এবং পরশুরাম অবতার। ডান দিকের দেওয়ালে হরিনাম সংকীর্তন করছে বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত মানুষজন। এরকম চিত্ররূপ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং ঠিক তার ওপরে কৃষ্ণ একটি বাছুরকে কোলে নিয়ে আছেন, সেই চিত্ররূপও ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরে প্রবেশের মুখেই দুদিকে রয়েছে সিংহ, এবং একটা সিংহের সামনে রয়েছে একটা তুলসী মঞ্চ।
মন্দিরটা যেহেতু অনেকখানি জায়গা জুড়ে বিস্তৃত, তাই জন্য তার দুপাশেও যথেষ্ট জায়গা রয়েছে, যে জায়গাগুলো দিয়ে মন্দিরের পাশের দেওয়ালগুলো দেখা যায়। তো মন্দিরের একটি পাশের দেওয়ালের উপরের দিকে রয়েছে রাধাকৃষ্ণ বৃন্দাবনে রাসলীলা করছেন সেই চিত্র। তার পাশে রয়েছে বিষ্ণু বিষ্ণু শয্যায় রয়েছেন এবং মা লক্ষ্মী তার পদসেবা করছেন সেই চিত্র, এবং তার পাশে রয়েছেন হনুমানের কাঁধে রাম লক্ষ্মণ পর্বত পেরোচ্ছেন সেই চিত্ররূপ। আমি চেষ্টা করেছি মন্দিরের দুপাশের দেওয়ালের উপরের দিকে যে চিত্ররূপগুলো ফুটিয়ে তোলা হয়েছে সেটা যথাসম্ভব আপনাদের সাথে শেয়ার করে নিতে। জানি না কতটা পেরেছি, বাট চেষ্টা করেছি। মন্দিরের ডান পাশের উপরের দিকে রয়েছে বিষ্ণুর 3টি অবতার, কুর্মাবতার, বরাহ অবতার এবং রাম অবতার, এবং আরও ডান পাশে রয়েছে অর্জুনের রথের সারথি হিসেবে কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে যে যাত্রা করছেন তার চিত্ররূপ। তার পাশে রয়েছে রাম এবং সীতা যে বনবাসে গেছিলেন তার চিত্ররূপ, এবং তারও পাশে রয়েছেন চৈতন্যদেবের সামনে তাকে দর্শন দিয়েছেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা সেই চিত্ররূপ। এবার চলুন তাহলে প্রবেশ করা যাক মূল মন্দিরের ভেতরে। মূল মন্দিরের ভিতরে ঢুকেই 3টে গর্ভগৃহ আপনাদের চোখে পড়বে। মাঝখানের গর্ভগৃহে বিরাজ করছেন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। জগন্নাথ দেবের পাশের গর্ভগৃহে বা পাশের গর্ভগৃহে রয়েছেন রাম লক্ষ্মণ সীতার বিগ্রহ, এবং ডান পাশের গর্ভগৃহে রয়েছেন একটা বজরংবলীর বিগ্রহ। জগন্নাথ, বলরাম, সুভদ্রার সামনে বড় মূর্তির সামনে আরও একটা ছোট জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ উপস্থিত আছে, এবং জগন্নাথ দেবের একদম সামনে শ্বেতপাথরের ছোট লক্ষ্মী, দেবী লক্ষ্মী এবং দেবী সরস্বতীর মূর্তি রয়েছে যাদের নিত্য পূজা করা হয়। এবং জগন্নাথ দেবের বেদির উপরের দিকে রয়েছে একটা বিষ্ণুর নৃসিংহ অবতারের একটা ছোট চিত্ররূপ। মন্দিরের ভেতরেও অপূর্ব কারুকার্য করা রয়েছে, যা দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে। এবং দেওয়ালের উপরের দিকেও মন্দিরের ভিতরে রয়েছে বেশ কিছু চিত্র অঙ্কন এবং বেশ কিছু মূর্তি রয়েছে, এবং জগন্নাথ দেবের বিগ্রহের সামনে সিলিংয়ের উপর একটা বড় ঝাড় লণ্ঠন ঝোলানো রয়েছে, যেটা খুব সুন্দর, এবং সন্ধ্যাবেলায় সব আলো জ্বালিয়ে দিলে আরও সুন্দর লাগে দেখতে।
রাম, লক্ষ্মণ এবং মা সীতার শ্বেতপাথরের বিগ্রহ এখানে উপস্থিত রয়েছে এবং শ্রীরাম, লক্ষ্মণ এবং মা সীতার বিগ্রহের সামনে হাত জোড় করা প্রণামরত অবস্থায় একটি শ্বেতপাথরের হনুমানজির মূর্তি এখানে দেখা যায় এবং শ্রীরামের বেদির উপরে আরও 3টে মূর্তি এখানে দেখা যায়। জগন্নাথ মন্দির খোলা থাকার সময় সকাল ভোর 5টা থেকে দুপুর 2টো পর্যন্ত এবং বিকেল 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত। এখানে প্রত্যেক দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং প্রত্যেক দেবদেবীকে ভোগ নিবেদন করার নিয়ম আছে এবং পুজো শেষ হওয়ার পরে প্রত্যেক দিন ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করা হয় এবং প্রত্যেক শনিবার করে পুরীর জগন্নাথ মন্দিরের মতো এই মন্দিরেও 56 ভোগ নিবেদন করার নিয়ম রীতি আছে এবং পুজো শেষে সেই 56 ভোগ প্রসাদ হিসেবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। তো কেউ যদি 56 ভোগ প্রসাদ হিসেবে গ্রহণ করতে ইচ্ছুক থাকেন তাহলে চেষ্টা করবেন শনিবার দুপুর 12:30 থেকে 1টা নাগাদ আসতে এবং সকাল 7টা থেকে সকাল 9টার মধ্যে এখানে পুজো দেওয়া হয়। মূল মন্দিরকে প্রদক্ষিণ করার জন্য এই প্যাসেজটা রয়েছে। কোনো ভক্ত যদি মনে করেন মূল মন্দিরকে প্রদক্ষিণ করবেন তাহলে এই প্যাসেজটা দিয়ে তিনি প্রদক্ষিণ করতে পারেন। এই প্যাসেজটার জন্য সেরকম ব্যবস্থা মন্দির কর্তৃপক্ষ অলরেডি করে রেখেছে। জগন্নাথ মন্দির থেকে বেরোলে ওই একই চত্বরে আরও 3টে মন্দির রয়েছে। ওইটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক তার পাশে একটু দূরে রয়েছে ওটা হচ্ছে হাজরা কালীবাড়ি। তো চলুন এবার বাকি মন্দিরগুলো দর্শন করে নেওয়া যাক। এটি হলো সেই রাধা গোবিন্দ মন্দির। রাধা গোবিন্দ মন্দিরের ডিটেলিংটাও অপূর্ব সুন্দর, ভীষণ সুন্দরভাবে নিখুঁতভাবে চিত্ররূপ ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের চূড়াতেই একদম রয়েছে শ্রীবিষ্ণু অনন্ত নাগসজ্জায় যে যাপন করেন এবং তার পায়ের কাছে তার সহধর্মিণী দেবী লক্ষ্মী তার পদসেবা করছেন সেই চিত্ররূপ। মন্দিরের দেওয়ালের গায়ে নিচের দিকে রয়েছে বিষ্ণু সাপের উপর আছেন শ্রীকৃষ্ণ রূপে এবং রাধা কৃষ্ণের প্রেমলীলা এবং তার পাশে রয়েছে কারাগারে যখন শ্রীকৃষ্ণকে রক্ষা করতে দেবী যোগমায়া জন্ম নেন বসুদেব এবং দেবকীর কোল আলো করে এবং কংস তাকে মারতে যান সেই চিত্ররূপ এবং তার পাশে ছোট্ট শ্রীকৃষ্ণকে নিয়ে যখন বসুদেব যমুনা পার করছেন তার চিত্র।
মন্দিরের গর্ভগৃহে রাধা গোবিন্দের শ্বেতপাথরের মূর্তি স্থাপিত আছে, যার নিত্য পুজো করা হয়, এবং রাধা গোবিন্দের বিগ্রহের সামনে ছোট ছোট কিছু নারুগোপালের বিগ্রহ রাখা আছে, তাদেরও এখানে নিত্য সেবা দেওয়া হয়। এই মন্দিরের গর্ভগৃহ প্রদক্ষিণ করার জন্য যথেষ্ট জায়গা করা রয়েছে, তো যদি কেউ চান তাহলে এই মন্দিরের গর্ভগৃহ প্রদক্ষিণ করতে পারেন। এখন যেই রাধা গোবিন্দ মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই মন্দিরটি যেই জায়গার উপর স্থাপিত, সেই জায়গাটা দিয়েছিলেন স্বর্গীয় শ্রী সখীবালা মণ্ডল নামের একজন ভদ্রমহিলা। 2 বিঘা জমি দান করেছিলেন এবং সেই 2 বিঘা জমির উপরেই এই রাধা গোবিন্দের মন্দিরটি নির্মিত হয়েছিল। তো এই রাধা গোবিন্দ মন্দিরের পাশেই ওনার মূর্তি এখনও স্থাপন করা আছে, সেটা আপনাদের পরে দেখাচ্ছি। রাধা গোবিন্দ মন্দির খোলা থাকার সময় হলো সকাল 7টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 4:30 থেকে রাত 8:30। তবে একটা কথা বলে রাখা ভালো, এই মন্দির চত্বরের যে কোনো মন্দিরেই আপনি পুজো দিতে আসুন না কেন, আপনি কিন্তু বাইরে থেকে মালা, ফুল, মিষ্টি, সব ধূপকাঠি, মোমবাতি সব কিছু কিনে নিয়ে আসবেন, কারণ মন্দির চত্বরের কাছাকাছি কোথাও ফুল, মালা, মিষ্টির দোকান অ্যাভেলেবেল নেই। রাধা গোবিন্দের বিগ্রহের সামনে বিশ্বরূপ অবতারের যে একটি ছোট বিগ্রহ, সেটাও উপস্থিত রয়েছে, তাকেও নিত্য পুজো করা হয়। সাধারণত বিশ্বরূপ অবতারের কোনো বিগ্রহ বা চিত্র খুব কম দেখা যায়, বাট আমি এই মন্দিরে দেখতে পেয়েছিলাম সেটা। তবে সেটা কিসের তৈরি এক্স্যাক্টলি আমি বুঝতে পারিনি, খুব সম্ভবত আমার মনে হয়েছিল ওটা পাথরের তৈরি, কিন্তু ওটা কি পাথর সেটা নিয়ে আমি নিশ্চিত নই। এই শ্বেতপাথরের মূর্তিটি হলো স্বর্গীয় সখীবালা মণ্ডলের মূর্তি, যিনি রাধা গোবিন্দ মন্দিরের জন্য 2 বিঘা জমি দান করেছিলেন। রাধা গোবিন্দ মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি মহাদেবের ছোট মন্দির, যেখানে একটি মহাদেবের চতুর্ভুজ বিশিষ্ট মহাদেবের মূর্তি রয়েছে এবং মহাদেবের ঠিক সামনে একটি ছোট শিবলিঙ্গ উপস্থিত রয়েছে। এটি হলো হাজরা কালীবাড়ি, প্রায় 450 থেকে 500 বছরের পুরনো এই মন্দির। এই মন্দিরের সম্বন্ধে বিস্তারিত কিছু তথ্য এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব, কিন্তু তারও আগে একটা খুব ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে জানিয়ে রাখি। হাজরা কালীবাড়ির ভিতরে যে কোনো বিগ্রহের ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আমি যাওয়ার আগে পর্যন্ত সেটা জানতাম না, তবুও ভিতরে শুধুমাত্র হরগৌরীর বিগ্রহের কিছু ছবি বা ভিডিও আমি ক্যাপচার করেছি, সেটাও অনুমতি সাপেক্ষে। তো আপনারা যারা যাবেন তারা কিন্তু এই তথ্যটা জেনেই যাবেন। এই মন্দিরের ডিটেলিংটাও খুব সুন্দর। মন্দিরের চূড়াতে বেশ কিছু মূর্তি দেখা যায় ঢোকার পথে, এবং মন্দিরে প্রবেশের পথে সাধক বামাখ্যাপা এবং মা তারার একটি বড় চিত্র অঙ্কনও দেখতে পাওয়া যায়, এবং তার উপরে লেখা হাজরা কালী মন্দির। এবং মূল মন্দিরের ভিতরে রয়েছে 3টি গর্ভগৃহ। মাঝের গর্ভগৃহে আছেন হরগৌরী, এবং হরগৌরীর বাঁ পাশের গর্ভগৃহে রয়েছেন মা শ্মশানকালী, এবং ডান পাশের গর্ভগৃহে রয়েছেন একটি শিবলিঙ্গ।
এই যে মন্দিরের পাশের দেওয়ালে দেখতে পাচ্ছেন যে শিব সতীকে নিয়ে যখন তাণ্ডব নৃত্য করেছিল সেই দৃশ্য দেখা যাচ্ছে। সতীর কোন কোন অঙ্গ খণ্ড হয়েছিল সুদর্শন চক্র দ্বারা সেই চিত্র অঙ্কন করা রয়েছে, এবং মা তারার বেশ কয়েকটি চিত্র অঙ্কন রয়েছে এবং আরও অনেক চিত্র অঙ্কন করা রয়েছে মন্দিরের দুপাশের সারা দেওয়াল জুড়ে। এই মন্দিরে এখনো পর্যন্ত পশু বলি প্রথা রয়েছে। এই মন্দিরের সবথেকে বড় উৎসব হলো চড়ক উৎসব। চড়কের দিন প্রচুর ভক্ত এসে ভিড় জমান এই মন্দিরে এবং তারা পুজো দেন। এবং এই মন্দিরের আরও একটা উল্লেখযোগ্য বিষয় হলো এই মন্দিরে যে পশু বলি দেওয়া হয়, পশু বলি দেওয়ার পর যে পাঁঠার যে মাথাগুলো থাকে সেই মাথার সহযোগে একটা বিশেষ ভোগ তৈরি করা হয়। সেই ভোগ নিবেদন করা হয় কিন্তু কোনো দেবদেবীকে নয়, সেই ভোগ নিবেদন করা হয়, বিশেষ ভোগ নিবেদন করা হয় কিন্তু ভূত প্রেত রাক্ষস দৈত্য দানবদের, তাদের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়। এটা হচ্ছে মন্দিরের পাশে একটা গাছ এবং তার নিচে অনেক মানুষ মানত করে বিভিন্ন তাগা তাবিজ কাপড় বেঁধে যান। তারা মনে করেন, ভক্তরা মনে করেন যে তারা মানত করে গেলে এই মন্দিরে মা তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন। মন্দিরের দেওয়ালের এই দিকের উপরে রয়েছে লক্ষ্মণ যখন আঘাত পেয়েছিল, তীরের আঘাতে মূর্ছা গেছিল সেই চিত্ররূপ, এবং দেওয়ালের নিচের দিকে রয়েছে রাবণের সীতাহরণের চিত্ররূপ। দেখুন প্রচুর মানুষ ঢিল বেঁধে যায় এই গাছের নিচে এবং বিভিন্ন কাপড়ও বেঁধে যায়। যখন তাদের মানসিক পূর্ণ হয়ে যায় তখন তারা এসে সেই কাপড় বা ঢিলটা খুলে দিয়ে যান। চলুন তাহলে মূল মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। মূল মন্দিরের ভিতরে প্রবেশ করতেই আপনারা দেখতে পাচ্ছেন হরগৌরীর একটি শ্বেতপাথরের বিগ্রহ। এটা হলো হরগৌরীর গর্ভগৃহ এবং হরগৌরীর শ্বেতপাথরের বিগ্রহের পাশেই রয়েছে একটি ছোট হরগৌরীর বিগ্রহ এবং শ্বেতপাথরের হরগৌরীর বিগ্রহের সামনে পায়ের কাছে 5টা নরখুলি রয়েছে। যেহেতু ফুল দিয়ে ঢাকা আছে তাই জন্য হয়তো আপনারা স্পষ্ট দেখতে পাবেন না। 5টা নরখুলি এখানের প্রত্যেক বিশেষ অমাবস্যায় তন্ত্রমতে
পুজো করে বা তন্ত্র সাধনা করে এখানে নাকি নরখুলিগুলোকে জাগিয়ে তোলা যায়। এই যে কিছুটা হলেও আমি দেখানোর চেষ্টা করেছি যে এখানে 5টা টোটাল নরখুলি রয়েছে এবং এখানের স্থানীয়দের মতে এবং যারা ওই মন্দিরের সেবায়েত আছেন তারা মনে করেন যে বিশেষ তন্ত্রমতে সাধনা করলে ওই 5টা নরকপালকে জাগিয়ে তোলা সম্ভব। এই মন্দির খোলার সময়ও হলো সকাল 7টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 4:30 থেকে রাত 8:30 পর্যন্ত। এই পুকুরটি দুধ পুকুর নামে পরিচিত। এই কালী মন্দিরের যাবতীয় যা পুজোর কাজ হয় সেটা এই পুকুরের জল দিয়েই করা হয়। এখন আধুনিক কলকাতায় পা রাখলে আর যেই দেবদেবীর মন্দিরই পাওয়া যাক না কেন, বনবিবির মন্দির কিন্তু খুব বিরল এবং প্রায় দেখা যায় না বললেই চলে। বনবিবি নামটা শুনে বুঝতে পারছেন আপনারা যে উনি বন জঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী এবং একাধারে বন জঙ্গলের রক্ষাকর্ত্রীও। তো এটি হলো সেই বনবিবির মন্দির। বনবিবি মন্দিরের প্রবেশ পথেই দুদিকে রয়েছে উপরের দিকে বাঘের মূর্তি এবং মন্দিরের চূড়ার কাছে রয়েছে বনবিবির আরও একটি মূর্তি এবং তাকে ঘিরে রয়েছেন বন জঙ্গলের যারা স্থানীয় মানুষ থাকেন তাদেরই কিছু মূর্তি। চলুন তাহলে মূল মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। মূল মন্দিরের ভিতরের গর্ভগৃহে রয়েছেন বনবিবির একটি শ্বেতপাথরের মূর্তি। তার পাশে রয়েছেন একজন বাচ্চা ছেলে, তার নাম হলো দুঃখে, এবং তার সামনে গদা হাতে যেই মানুষটি রয়েছেন তিনি হলেন দক্ষিণ রায় এবং বনবিবি একটি বাঘের উপর বসে আছেন। তো বনবিবি সম্বন্ধে যতটুকু জেনেছি সেটাই শেয়ার করে নিই আপনাদের সাথে। হিন্দু সমাজে প্রচলিত জনশ্রুতি অনুযায়ী একবার ধনামৌলের সাথে বনে গিয়েছিল দুঃখে নামে বাচ্চা ছেলেটি। দুঃখে ছিল বিধবা মায়ের একমাত্র সন্তান, তাই মা বলে দিয়েছিল বনে বিপদে পড়লে বনবিবিকে স্মরণ করতে। তো এই দুঃখের বিনিময়ে ধনামৌলে শত ডিঙি মধু পায় দক্ষিণ রায়ের কাছ থেকে। তো দক্ষিণ রায় বাঘ বেশে খেতে আসে দুঃখেকে। তখন দুঃখে মা মা করে কেঁদে উঠলে বনবিবি এসে স্বয়ং রক্ষা করেন তাকে আর খড়গ দিয়ে উড়িয়ে দেন বাঘের মাথা এবং সেই মাথাই এখন পূজিত হয় দক্ষিণ রায় রূপে সুন্দরবন এবং দক্ষিণ সীমান্তের অনেক জায়গায়। এবং বনবিবি হলো দক্ষিণ সীমান্ত এবং সুন্দরবন এবং পশ্চিমবঙ্গে বিস্তৃত বন জঙ্গল যেখানে ছিটিয়ে আছে সেখানে প্রচুর জায়গায় বনবিবির ছোট মূর্তি, বড় মূর্তি, মন্দির, এমনকি গাছের নিচে প্রচুর স্তম্ভ দেখা যায় বনবিবির। যদিও সেটা শহরে বনবিবির মূর্তি খুব কম দেখা যায়, আমি ফার্স্টে আপনাদেরকে বললাম খুব বিরল। কলকাতায় দাঁড়িয়ে তো আরোই বিরল, তবে নিউ টাউনের এই জায়গাটা আজ থেকে 20-25 বছর আগে এরকম একদমই ছিল না, এত আধুনিক তো নয়। যথেষ্ট জঙ্গলে ভর্তি ছিল, সেখানে একসময় শিয়ালও ডাকতো। তো হয়তো সেই সময় জঙ্গল ছিল বলেই সেখানে বনবিবির পূজার প্রচলন ছিল। তো সেই মন্দিরটা এখনও রয়ে গেছে, পাশে হয়তো আধুনিকতা এসে ছুঁয়েছে জায়গাটাকে, কিন্তু মন্দির বা মন্দিরের পুজো প্রচলন একই রয়ে গেছে। এই যে নিচে মেঝেতে দেখতে পাচ্ছেন যে বনবিবি মন্দিরের যাবতীয় খরচ বা মূর্তির যিনি নির্মাণ করেছিলেন বা কে কি কোন খাতে কত খরচ করেছেন তার সমস্ত ডিটেলসে এখানে লেখা রয়েছে এই শ্বেতপাথরের মেঝেতে। বনবিবি কিন্তু অন্য লৌকিক দেবদেবীর মতো একদমই উগ্র নন, উনি অত্যন্ত ভক্তবৎসলা। ওনার আসল গাত্রবর্ণ হরিদ্রা, গলায় থাকে হার ও বনফুলের মালা, দুটো হাত থাকে ওনার এবং কোলে শিশুর দুঃখে, আর বাঘের উপর উপবিষ্টা থাকেন দেবী। বনবিবির মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 12:30, বিকেল 4:30 থেকে রাত 8:30। বলেছিলাম না ফার্স্টেই যে
সন্ধ্যাবেলা আলো জ্বলার পর আপনাদেরকে আবার দেখাবো। এই যে দেখুন ফোয়ারাটা চালু হয়েছে, এটা শুধু সন্ধ্যাবেলায় চালু হয়। আর মন্দিরটাকে আরও অসাধারণ লাগছে। এমনিতেই মন্দিরটা অপূর্ব, তবে সন্ধ্যাবেলায় আলো জ্বলার পর আরও অসাধারণ লাগে দেখতে। এবং মন্দিরের ভিতরে গর্ভগৃহের মধ্যে প্রত্যেক বিগ্রহের মাথার উপরে লাইটগুলো জ্বলার পর তাদেরকে দেখতে আরও সুন্দর লাগে। সেটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন। ততক্ষণে আপনাদের লোকেশনটা আরেকবার আমি বলে দিই, কারণ এই লোকেশনটা অনেকেই বুঝতে পারেন না। আমি এসছি এয়ারপোর্ট থেকে সাপুরজিগামী বাস হয়ে কারিগরি ভবন স্টপেজে নেমে সেখান থেকে 5 মিনিটের হাঁটা পথে। তো এয়ারপোর্ট থেকে সাপুরজিগামী বাস ডাইরেক্ট না পেলে আপনারা বিশ্ববাংলা গেটে নেমে সেখান থেকে অটো বা বাসে করেও কারিগরি ভবনে আসতে পারেন। যারা সাউথ কলকাতা থেকে আসবেন ভাবছেন, তারা ভায়া বিধাননগর হয়ে বিশ্ববাংলা গেট হয়ে তাদেরকে আসতে হবে, অথবা 1 নম্বর এয়ারপোর্ট থেকেও তারা আসতে পারেন। এই যে দেখুন রাম লক্ষ্মণ সীতার বিগ্রহের উপরে যে একটা লাইট ছিল, তখন অন্ধকার করা বন্ধ করা ছিল, এখন সেটা জ্বলে উঠেছে এবং তারপরে বিগ্রহগুলোকে আরও যেন উজ্জ্বলিত লাগছে, আরও যেন চকচক করছে এবং খুব সুন্দর দেখতে লাগছে। এরকম 3টে গর্ভগৃহের 3টে বিগ্রহের মাথার উপরের দিকে যে লাইটগুলো, সেগুলো সন্ধ্যাবেলা জ্বালিয়ে দেওয়া হয়। এবং এই যে দেখুন এই ঝাড়বাতিটা, সেটাও আরও অপূর্ব লাগছে। এবং জগন্নাথ বলরাম সুভদ্রার যে বিগ্রহ ছিল, তাদের মাথার উপরে লাইটটাও এখন জ্বালানো হয়েছে এবং তাতে যেন প্রভুদের আরও সুন্দর লাগছে দেখতে। তো যারা এখানে আসবেন, যদি লাইট দেখতে হয় তাহলে আমি বলবো যে সন্ধ্যাবেলায় আসুন, আর যদি ভোগ প্রসাদ নিতে ইচ্ছুক থাকেন তাহলে আমি সাজেস্ট করবো যে দুপুরে আসতে। আর মন্দিরের ভিতরে কিন্তু ধূপকাঠি মোমবাতি প্রদীপ জ্বালানোর জায়গা নেই, বাইরে আমি দেখিয়েছি একটা জায়গা আছে স্ট্যান্ড করা, সেখানেই ধূপকাঠি মোমবাতি দিতে পারবেন। এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিওটি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে চ্যানেলের সমস্ত নোটিফিকেশন পেতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।